নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে সব সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। হ্যাঁ, দেগঙ্গার দিকে আমরা নজর রাখবো। চরম আতান্তরে এই বৃদ্ধ দম্পতি, কিন্তু কেন 1-2 বছর নয়, 20টা বছর ধরে সরকারি অফিস ক্যাম্পে বারবার তারা গেছে, কিন্তু দরবারি সার কোন রকম সুযোগ সুবিধে তারা পায়নি। কেন পায়নি সেটা তো জানবো, তবে তার আগে কি অভিযোগ করছেন এই দম্পতি, আগে সেটা একটু দেখি। 20 বছর কিচ্ছু পাইনি, 5টা মেম্বার হয়েছে, আমি কিছুই পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি। বাড়ির একদিকে এই অবস্থা, সরকার আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? বা হ্যাঁ, দুয়ারে সরকারে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় গিয়েছি। ঘরের জন্য আবেদন করেছেন? আবেদন করেছেন কতবার? 4 বার। ঘর দিয়েছে না। কি বলে? ওই দেবো। কত বছর ধরে চাইছেন ঘর? এই তো 20 বছর চলে গেল। পঞ্চায়েতে গেছেন? হ্যাঁ। কি বলে? ওই একই কথা বলছে। কাগজ জমালে। জিয়াউল রয়েছে, আমি জিয়াউলের কাছেই জানতে চাইবো। জিয়াউল, 1-2 বছর নয়, 5-10টা বছর নয়, 20টা বছর ধরে এই দম্পতি বঞ্চিত। কেন? আবাস 4 বার আবেদন করেছেন বলছেন, তারই পাশাপাশি কোন রকম ভাতা কেন নেই? কি কারণ যে এতবার তারা অফিসে ক্যাম্পে বারবার গেছে, দ্বারস্থ হয়েছে, কিন্তু দরবারি সার কি কারণে তারা সুযোগ সুবিধা পায়নি? দেখো, কি কারণে হয়নি সেটা কিন্তু এখনো পর্যন্ত এই দম্পতি তার কোনো উত্তর দিতে পারেনি। তার কারণ তারা তো সব রকম ভাবে চেষ্টা করেছেন, অর্থাৎ প্রায় 20টা বছর পর পর 4টি পঞ্চায়েত ভোট শেষ হয়ে গেল। পঞ্চায়েতে যারা প্রতিনিধি আসে তাদেরকে দরবার করে, তাদের কাগজপত্র তাদেরকে জমা দেয়, কিন্তু সবাই বলে হবে, কিন্তু কবে হবে সেই সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত আজ পর্যন্ত সেই পরিবার বা এই দম্পতি পাননি। অর্থাৎ তারা আবাসের জন্য একাধিকবার আবেদন করেছেন এবং পঞ্চায়েতের একাধিক, অর্থাৎ 24 সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, তারপরেও তারা কোন রকম ভাবে সরকারি সুযোগ সুবিধা পায়নি। শুধুমাত্র আবাসের জন্য তা কিন্তু নয়, যে সরকারি সুযোগ সুবিধা জনমুখী প্রকল্প যেমন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, এই ধরনের একাধিক যে প্রকল্পগুলো রয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যারা সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য, কিন্তু তারা তো এই প্রকল্পের জন্য একাধিকবার আবেদন করেছেন, কিন্তু একাধিকবারই তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে। বারংবার পঞ্চায়েতে গেছেন, বারংবার বিডিও অফিসে গেছেন, বারংবার যে একেবারে দুয়ারে সরকার হয় একেবারে গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, সেখানে গিয়েও দরবার করেছেন, কিন্তু কোন রকম তাদের লাভ হয়নি। ফলে তারা অসহায়, তারা তাদের একটা আর্জি, তারা কি অন্যায় করেছেন, সেই অন্যায় কি সত্যি কি অন্যায় করেছেন না তাদের কি সমস্যা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো পঞ্চায়েত কিছু বলতে পারছে না। এবং পঞ্চায়েত সদস্যকে আমরা ধরলাম এবং তারও স্পষ্ট বক্তব্য, সত্যি তিনিও স্বীকার করলেন যে অসহায় গরিব পরিবার, কিন্তু কেন পায়নি সেটাও তিনি জানেন না। তিনি এবার চেষ্টা করছেন যাতে আবাসের ঘর পায়, তিনি এবার চেষ্টা করছেন তার বার্ধক্য ভাতা পায়, তিনি এবার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত পায়নি। ইতিমধ্যে ভিডিও তিনি আশ্বস্ত করেছেন যে তিনি খবর পেয়েছেন, তিনি দ্রুত যাতে এই পরিবার, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্যই, এবং দম্পতির পাশে দাঁড়ানোর আশ্বাস পঞ্চায়েত সদস্যের আমাদের খবর দেখানোর পর খতিয়ে দেখার ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছেন ভিডিও। কিন্তু আমি সবকিছু নিয়ে নাম, আমাদের বার্ধক্য ভাতা বলুন ও সব কিছু নাম কিছু আমরা পঞ্চায়েতে আমরা নাম তুলে দিয়েছি, খুব শীঘ্রই ওনারা পাবে এবং ঘরটা শীঘ্রই পাবে। আমরা লিস্টে নাম দিয়েছি, ওনার নাম অলরেডি নাম চলে এসছে। আমরা বিডিও সাহেবের কাছেও নিয়ে গেছি, ওনাকে নিয়ে গিয়ে সব কিছু বলে এসেছি, প্রধানকে বলা আছে, উনি খুব শীঘ্রই পেয়ে যাবে। এই জন্য আগে কখনো পাইনি, সেজন্য তার জন্য আমি খুব দুঃখিত। ট্যাবের টাকা গায়েব বারবার শোনা যাচ্ছিল। নামখানা একটু নজর রাখি, কারণ এখানে আবাসের টাকা গায়েব হয়েছে। মৌসুমী, সেখানে জালিয়াতির অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেল। 1-2 টাকা নয়, 3 ধাপে মোট 1,20,000 টাকা উধাও হয়েছে। কিভাবে উধাও হয়েছে বিশ্বজিৎ বলতে পারবে আরো ভালো। কার অ্যাকাউন্টে গেল এই টাকা, কিভাবে উধাও হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা? হ্যাঁ দেখো সোনিয়া, যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা যেটা ঢোকে সেটা প্রথমে জানতে হবে যে জব কার্ড যাদের থাকে তাদেরই একমাত্র ঢোকে, এবং সেই জায়গায় যেটা নামখানার মৌসুমী যে বাগডাঙ্গার বাসিন্দা আরতি মাইতি, তার নামে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আসে এবং তা সেই লিস্টও তিনি পান। এবং তারপর যেটা দেখা গেল, আরতি মাইতি রয়েছে, নাম রয়েছে, কিন্তু যে আরতি মাইতি যে জব কার্ড নাম্বার সেটা পাল্টে গেল, তার অ্যাকাউন্ট নাম্বার পাল্টে গেল, এবং ওই বাগডাঙ্গারই আরও একটি
বাসিন্দা আরতি মাইতি, যার অন্য পরিচয় রয়েছে, সেই ব্যক্তির নামে কিন্তু সেই টাকা ট্রান্সফার হয়ে গেল 3 দফায় 1,20,000 টাকা। এবং এই যে বঞ্চিত আরতি মাইতি, তিনি যখন এই বিষয়টা জানতে পারলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিভিন্ন দপ্তরে একটু অভিযোগটা কি? আপনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আছে, আপনার তালিকায় নাম ছিল, তারপর কি হলো? অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। কিভাবে দিল? কিভাবে আমরা বলছি যে 20-22 তারিখে ঘর আমাদের নাকি ঢুকছে, যখন দেখলাম যে টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ও কাগজে আপনাদের নাম ছিল, দেখেছেন আপনারা? হ্যাঁ, লিস্টে নাম ছিল, আমরা দেখেছি, আমাদের দেয়নি, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আমি বিশ্বজিতের কাছে একটু যাব, একটু ক্লিয়ার করতে চাইবো বিষয়টা। গ্রামেরই অন্য মহিলার অ্যাকাউন্টে উপভোক্তার টাকা চলে গেল, আর পোর্টালে উপভোক্তার নামেই টাকা ঢোকার তথ্য, এটা কিভাবে? হ্যাঁ দেখো, এখানেই কিন্তু যেটা যিনি অভিযোগ করছেন আরতি মাইতি, তিনি সরাসরি কিন্তু অভিযোগ করছেন যে তার নামে যখন বাড়ি এলো, তাকে কিন্তু যখন বলা হলো, সে যখন লিস্টটাও দেখলো, তারপরে স্থানীয় যে তৃণমূল নেতৃত্বর দিকে কিন্তু অভিযোগ উঠছে, তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে তাদেরকে বাড়ি দেবে না। এবং আরতি মাইতি আরেকজন যে গ্রামের বাসিন্দা, তার নামে বাড়িটা করে দেওয়া হলো, কিন্তু পোর্টালে যে নামটা রয়ে গিয়েছে, যে জব কার্ড নাম্বারটা যে রয়ে গিয়েছে, সেটা কিন্তু যে বঞ্চিত আরতি মাইতির, সেখানেই কিন্তু অভিযোগটা উঠছে। তাহলে কি তৃণমূল নেতারা কোনো টাকা পয়সার বিনিময়ে কি অন্য লোককে বাড়ি হস্তান্তর করলো? এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস মিলেছে, যে নামখানা যে ভিডিও, তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে বিষয়টা নিয়ে যে অভিযোগ এসছে, আসলে পরে বিষয়টা নিয়ে তারা কিন্তু খতিয়ে দেখবেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো। বুঝলাম, কিন্তু যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো তার কি বক্তব্য দেখি। আমাকে ডকুমেন্ট জমা দিতে বলছে অঞ্চল থেকে, সেখানে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পেয়েছি। আমি চেক করে জমা টাকা ঢুকেছে, তখন আমি মালপাট নিয়ে এসে আমি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করি, আরম্ভ করেছি। তখন কিন্তু আমি জানি না, আপাতত এই 2 বছর আগে আমি পরে শুনলাম অনেকের মুখে শুনলাম কি ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার নয়, অন্য লোকের টাকা। এই ঘর নেওয়ার জন্য কোথাও কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাকে? কোথাও না, টাকা পয়সা কোনো দিইনি আমি। একই নাম হওয়াতে বিভ্রাট বলে দাবি পঞ্চায়েত উপপ্রধানের, তদন্তের নির্দেশ বিডিওর। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। আমরা প্রশাসনিক দপ্তরের কাছে এটাকে রিপোর্ট যথারীতি পাঠিয়েছি বা অনুরোধ করেছি। এটা তো অনিচ্ছা, এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা, কিন্তু বাস্তবে এটা নয়। যদি ওই রকম হতো তাহলে যে উপভোক্তা পেয়েছে সে ঘরটা তৈরি করতো না। আরতি মাইতির যে আপনি যে নাম্বারটা বললেন, আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে, ঠিক আছে? তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখব। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, নিয়োগ মামলায় কুন্তলের জামিন মঞ্জুর। নিয়োগ মামলায় হাইকোর্টে কুন্তলের জামিন মঞ্জুর। কোন কোন শর্তে জামিন মঞ্জুর, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর সব থেকে বড় জামিন যদি হয় তার কুন্তল ঘোষের জামিন, এবং ইডির এই মামলায় জামিন মঞ্জুর করল বিচারপতি শুভ্রা ঘোষ। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে দেখানো পথে 1 মাসের মধ্যেই মামলা নিষ্পত্তি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবং এক্ষেত্রে একটু তোমার বলি, শর্ত হলো ইডি এই মামলায় জামিন দিল, পাসপোর্ট জমা রাখতে হবে তাকে আদালতে, নিম্ন আদালত অর্থাৎ ইডি আদালতের বাইরে, অর্থাৎ এই রাজ্যের বাইরে তিনি বেরোতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া।
10 লাখ টাকার বন্ড দিয়ে তাকে জামিন দিতে হবে। কোনো তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না, কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। সব থেকে বড় বিষয়, প্রায় 2 বছরের মাথায় জামিন পেলেন। হুগলির যুব তৃণমূল নেতা হিসেবে তিনি অভিযুক্ত হয়েছিলেন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। প্রাথমিকভাবে 19 কোটি টাকা 320 জন প্রার্থীর কাছ থেকে, নিয়োগ প্রার্থীর কাছ থেকে নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই তদন্ত যত এগোয় সেই পরিমাণটা আরো অনেক কোটিতে বাড়ে। এবং তৎকালীন একাধিক অভিযোগের সামনে আসে যে হুগলি, বর্ধমান এই চত্বরে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটা বড় র্যাকেটের সঙ্গে যুক্ত কুন্তল ঘোষ। কিন্তু এখনো পর্যন্ত তদন্তের যে অগ্রগতি ইডি সামনে নিয়ে এসছে, তাতে তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে না পারার কারণেই কলকাতা হাইকোর্ট আজ বিচারপতি শুভ্রা ঘোষ ইডির মামলায় কুন্তল ঘোষকে 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করলেন। তার পাসপোর্ট জমা রাখতে হবে, তিনি যে মোবাইল নাম্বার ব্যবহার করবেন, যে মোবাইলে একবার ফোন করলেই ইডি অফিসাররা তাকে যোগাযোগ করতে পারবে, সেই নাম্বার ইডিকে দিতে হবে। আর তিনি কলকাতার বাইরে শুধু নয়, ইডি যে বিশেষ আদালত রয়েছে আমাদের নগরকার আদালত চত্বরে, তার যে জুরিসডিকশন অর্থাৎ এই রাজ্য, এর বাইরে তিনি এই মুহূর্তে বেরোতে পারবেন না। তবে তিনি জামিন পেলেও, কুন্তল ঘোষ জামিন পেলেও ইডির মামলায় তিনি কিন্তু জেল থেকে এখনই বেরোতে পারছেন না, কারণ সিবিআই মামলা তিনি কিন্তু জেল হেফাজতে রয়েছেন, কাজে জেল মুক্তি তার ঘটছে না। তবে ইডির এই মামলাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তার বিরুদ্ধে সরাসরি টাকার বিনিময়ে চাকরি বিক্রির এই অভিযোগ ছিল। অর্থাৎ এই পুরো র্যাকেটের মধ্যে তাপস মণ্ডল অন্যতম বিএড কলেজের অন্যতম এক কাণ্ডারি, যে যার স্টেটমেন্টকে সামনে রেখে ইডি তাকে গ্রেপ্তার করেছিল 21শে জানুয়ারি 2023। প্রায় 22 থেকে 23 মাসের মাথায় সুপ্রিম কোর্টে দেখানো পথে এবং পরামর্শে হেঁটে শেষমেশ হাইকোর্ট তার মামলা নিষ্পত্তি করলো এবং ইডি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বেশ অর্ণব।